আমাদের চ্যানেলের সমস্ত গল্প শোনার জন্য এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। জয়েন করতে পারেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজকে মাত্র 29 অথবা 59 টাকার একটি প্ল্যানের মাধ্যমে এবং নিজেকে যুক্ত করতে পারেন আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের তালিকায়। কারণ এখন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত নিয়ে আসছি আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সদের জন্য আলাদা এবং সম্পূর্ণ এক্সক্লুসিভ কিছু গল্প, যেগুলো শুনতে পাবেন শুধুমাত্র আমাদের এক্সক্লুসিভ মেম্বার্সরা। তাই আর দেরি না করে এক্ষুনি কিনে নিন 29 অথবা 59 টাকার একটি প্ল্যান এবং আনন্দ নিন আমাদের এক্সক্লুসিভ গল্পগুলোর। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সায়ন্তন, আপনি শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনি শুনবেন একটি বিশেষ স্বাদের ভৌতিক গল্প, মোহনপুরের ডাকবাংলো। আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের আজকের বিশেষ গল্প, মোহনপুরের ডাকবাংলো। আকাশের চাঁদের দিকে তাকিয়ে বেশ কিছুক্ষণ চুপ করে থাকে ইমানুল। অবসন্নভাবে চারপাশের সব কিছু ভুলে গিয়ে মন দিয়ে তার মুখের লম্বা হালকা সাদা দাড়ির ওপরে একবার হাত বুলিয়ে নিয়ে আস্তে আস্তে বলে, আবার আজ রাতে চাঁদ উঠেছে। যে রাতে আকাশে চাঁদ ওঠে সেই রাতে আমার একদম ঘুম হয় না। এমন এক চাঁদনি রাতে যা দেখেছি আমি, তা ভাবার মতো না। হাতে একটা হ্যারিকেন নিয়ে বারান্দার দিকে এগিয়ে যায় সে। লম্বা বারান্দার পুরোটাই যেন অন্ধকারে ঢেকে আছে, আর তার হাতের হ্যারিকেনের অল্প আলো চারপাশের নিকষ কালো অন্ধকারটাকে যেন দূর করতে পারে না। হ্যারিকেনের আলোটাকে কালো অন্ধকার গিলে খেতে আসে। ইমানুল অন্ধকারের দিকে তাকিয়ে অদ্ভুতভাবে হেসে অজানা কারোর উদ্দেশ্যে বলে, এই তোদের বলেছি না তোরা এখানে আসবি না, কোনোদিন এখানে আসবি না, চলে যা, চলে যা এখান থেকে। ইমানুলের কথার উত্তর কেউ দেয় না। অন্ধকারে লম্বা বারান্দা ধরে সামনের দিকে এগোতে এগোতে কাদের উদ্দেশ্যে যে কথা বলে সে, তা কিন্তু ভালোভাবে বোঝা যায় না। চাঁদের আলো বারান্দার কাছে এসে পড়তে পারে না। বড় ডাকবাংলো, তার সামনের এই লম্বা বারান্দায় সিলিংয়ের কাছে বেশ খানিকটা কাঠের তক্তা মতো নেমে এসেছে নিচের দিকে। তাতেই চাঁদের আলোটা আড়াল হয়ে যায়। যেটুকু পায়ের দিকে এসে পড়ে তাতে লম্বা বারান্দার অর্ধেকটাই দেখা যায়, বাকিটা অন্ধকার। ইমানুল সোজা হেঁটে যায় অন্য পাশে। সামনের দিক থেকে ঠান্ডা হাওয়া এসে ধাক্কা দেয় তার গায়ে। পেছনের দিকে জঙ্গল থেকে শোঁ শোঁ শব্দটা অনেকক্ষণ ধরেই আসছে। ইমানুলও জানে যে রাতে আকাশে পূর্ণচন্দ্র থাকে সেই রাতে স্টেশনের জঙ্গল থেকে এমন শব্দ ভেসে আসে। এমন রাতে সেই জঙ্গলে না যাওয়াই ভালো। লম্বা বারান্দাটা শেষ করে ছোট যে ঘরে ইমানুলের থাকার ব্যবস্থা, সেখানে সে এসে ঢুকে পড়ে। দরজা বন্ধ করে দিয়ে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে দিয়ে ঘরে একটা টুলের ওপর রাখে। ঘরের মধ্যে কোথায় যেন একটা খোলা বিড়ির প্যাকেট ছিল, সেটাই সে খুঁজে বেড়ায়। এই রাতের কথা আমি কোনো দিন ভুলব না। না না, পূর্ণিমার রাতে কোনোভাবেই বাইরে থাকা যাবে না। কিন্তু কিন্তু শব্দটা আমার কানের মধ্যে এসে ঢুকছে। বিড়ি ধরা হাতটা ইমানুল কানে চেপে ধরে। তার মুখ থেকে কয়েকটা অশ্লীল কথা বেরিয়ে আসে বাইরে। সেখানে সে চিৎকার করছে কারোর বিরুদ্ধে। কাউকে সেই অশ্রাব্য কথা বলে তাড়িয়ে দিতে চাইছে সেখান থেকে। আমি যাব না, আমি চলে যা, শুয়োরের বাচ্চা। ইমানুলের হাতের বিড়িটা কখন যেন মেঝের ওপর পড়ে যায়। তারপর খোলা জানালার দিকে তাকিয়ে হাঁটু গেড়ে বসে পড়ে মাটির উপরে বিড়বিড় করে কি যেন বলতে থাকে। কিন্তু তবুও খোলা জানালা থেকে যে হাওয়াটা এসে ঢুকছে তার সঙ্গে কি যেন একটা মিশে আছে। ইমানুলের দুটো চোখ আজ যেন বুজে আসে। জানালা দিয়ে বাইরে তাকিয়ে বাড়ির পেছনের দিকে সেই জঙ্গলটা চোখে পড়ে, আর ইমানুলের চোখে যেন বিদ্যুৎ খেলে যায়। আবার
আবার আজ অমন হচ্ছে, অনেকদিন পর আবার হচ্ছে। কিন্তু কিন্তু কেন? ওই মানুষ তো জানে, ইমানুলও জানে, সে কখনোই জঙ্গলের ভেতরে ঢোকেনি, কখনোই জঙ্গলের পথে যায়নি। তাহলে তাহলে এমন কেন হচ্ছে? জঙ্গলের দিক থেকে আসা শব্দটা বাড়তে থাকে। মনে হয় শুধু শোঁ শোঁ শব্দ নয়, তার সঙ্গে এক টানা একটা সুরের মতো শব্দ যেন ভেসে আসছে। কি আছে ওই জঙ্গলের ভেতরে? ওই শোঁ শোঁ শব্দের সঙ্গে ভেসে আসছে একটা সুর, কিন্তু কোথা থেকে, কি করে? ইমানুল এখানে থাকা পর্যন্ত কখনোই জঙ্গলে কোনো মানুষ ঢুকতে দেখেন। আশেপাশের এলাকায় তো তেমন কেউ নেই যারা জঙ্গলে ঢোকার জন্য আসবে। এই মোহনপুরের ডাকবাংলোতে লোকজন আসে অনেক দূর থেকে, তাও আসে অনেক দিন পর পর। গোটা 1 বছর এখানে ইমানুল একটা মানুষেরও মুখ দেখেন। সপ্তাহে একদিন মোহনপুরের বাজারে গিয়ে তাকে চাল ডাল কিনে আনতে হয়েছে। কিন্তু কিন্তু তাহলে কে? মেঝের উপর লুটিয়ে পড়তেই ইমানুলের চোখ দুটো বন্ধ হয়ে আসতে শুরু করেছে। সে চাইলেও খোলা রাখতে পারছে না তার চোখ। মুখ থেকে লালা বেরিয়ে এসে পড়ছে মেঝেতে। হাতের বিড়িটা মেঝের একপাশে পড়েছিল, সেইখানে হাতটা দিয়ে পড়তেই হাতের চামড়ায় যেন ছ্যাঁকা লাগে। হাতের চাপে বিড়িটা নিভে যাওয়ার আগে একটা দাগ ফেলে দেয় হাতের কাছে। কিন্তু ইমানুলের সেদিকে মন নেই। কারা যেন বেরিয়ে আসে ওই জঙ্গল থেকে। কারা? কিন্তু শুধু শুধু ওইগুলো কি? জ্ঞান হারিয়ে ফেলার আগের মুহূর্তে ইমানুলের মনে হয় জঙ্গল থেকে যারা বেরিয়ে এসেছে তারা জঙ্গলের চৌহদ্দির বাইরে আসেনি, জঙ্গলের শেষ প্রান্তের কাছে দাঁড়িয়ে তাকিয়ে আছে এই মোহনপুর বাংলোর দিকে। কে ওরা? কেনই বা বাংলোর দিকে তাকিয়ে আছে? কেনই বা এখানে এসেছে? শুধু পূর্ণিমার রাত হলেই কি ওরা বাইরে আসে? এই 7 বছরে এই প্রথম এমন দৃশ্য দেখতে পেল ইমানুল। মোহনপুর নামটা শোনা মনে হচ্ছে। ওই নলহাটির কাছ থেকে যেতে হয় সম্ভবত। হ্যাঁ, সেখান থেকে বাসে করে প্রায় ঘন্টাখানেক, তাই তো? ঠিক বলছি? একদম ঠিক বলেছিস। তোর নজর থেকে কোনো জায়গায় বাদ যেতে পারে নাকি? কিন্তু আমি ভাবছি আমরা এতদিন এত জায়গায় গেলাম, কিন্তু এই মোহনপুরের ডাক বাংলোটা তোর নজর থেকে বেরিয়ে গেল কি করে বলতো? আরে আরে ব্যাপারটা তেমন নয়। এই মোহনপুরের ডাক বাংলো নিয়ে অনেক কথা শোনা যায়। তবে একটা বিষয়, মোহনপুরের ডাক বাংলোতে কিন্তু কেউ তেমন কিছু দেখেনি। অন্তত সেখানে যারা গেছে তারা কিন্তু ফিরে এসে এমন কিচ্ছু বলেনি যে ওখানে তারা ভয় পেয়েছে। এইটাই তো ভুল করছিস। এখানে কিছু একটা আছে, এমন কিছু একটা যা কেউ জানে না। ওখান থেকে ফিরে আসার প্রায় বছরখানেকের মধ্যেই তারা মারা গেছে। এই ব্যাপারটা কি লক্ষ্য করেছিস? দেখ, আজ থেকে প্রায় বছরখানেক আগে ওখানে আমার একজন পরিচিত গিয়েছিলেন। 1 বছর ঘুরতে না ঘুরতেই লরির ধাক্কায় তিনি মারা যান। ব্যাপারটা একটু কাকতালীয় হতে পারে, কিন্তু তারপরেই আমি মোহনপুর ডাকবাংলোয় খোঁজ নিই। প্রায় 10 বছরে কারা কারা মারা গিয়েছিল সমস্তটাই খোঁজার চেষ্টা করেছি, আর সেটা করতে গিয়েই পুরো বিষয়টাই আমার হাতে এসেছে। একটা কাগজ অপূর্ব টেবিলের ওপর মেলে ধরে, আর তাতে বসন্ত চোখ বোলায়। 10 বছরের মোট 7 জন ওই ডাকবাংলোয় গিয়েছিল। কখনো কেউ একা, কখনো 2 জন একসঙ্গে, তার মধ্যে 2 জন মহিলা এবং 5 জন পুরুষ। লেখার পরে একটা ডেট লেখা আছে, যে সময় তারা ওই ডাকবাংলোতে গিয়েছিল অন্তত আনুমানিক কোনো সময়। আর একটা ডেট লেখা আছে যেখানে তারা মারা গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রায় 1 বছরের মধ্যে তারা মারা গেছে, আর প্রত্যেকটা নিশ্চয়ই দুর্ঘটনা। দেখ, একটা ব্যাপার হতে পারে, সমস্ত ব্যাপারটাই কাকতালীয়। বেশ। প্রথম কথা হচ্ছে, মোহনপুরের ডাক বাংলো নিয়ে আমার কিন্তু বেশি ইন্টারেস্ট জন্মে আছে। আর দ্বিতীয় কথা, এই 7 জনের মৃত্যুকে আমি কাকতালীয় বলে মনে করতে পারি না।
একবার, অন্তত একবার হলেও মোহনপুরের ডাক বাংলোয় আমি যেতে চাই। তাছাড়া এখানে থাকার ব্যবস্থা করাটা খুব একটা সমস্যার নয়, পেছনে একটা জঙ্গল আছে। এখানে কি একটা কাজ করবার কথা হয়েছিল, কিন্তু কোনো কারণে সেটা শুরু করা হয়নি। সেই কারণেই জঙ্গলটা বানানো হয়। আর তুই তো জানিস আমার বাবার সঙ্গে রাজ্য সরকারের ট্যুরিস্ট ডিপার্টমেন্টের বেশ জানাশোনা আছে, তাতেই কয়েকটা দিন সেখানে থাকার ব্যবস্থা আমি করতেই পারবো। এবার যদি তুই রাজি হয়ে যাস। বসন্ত এবার যেন ভাবল, সত্যি সত্যি ব্যাপারটাকে কাকতালীয় বলে উড়িয়ে দিলেও তার নিজেরও কেমন যেন মনে হচ্ছিল। সত্যি কি এতটা কাকতালীয় হতে পারে? তাহলে তোর যখন মনে হচ্ছে তখন সেখানে যাওয়া যেতেই পারে। ক্যামেরার ব্যাপারটা কিন্তু তোকেই দেখতে হবে, আর ইনফরমেশন সমস্ত কিছু আমি দেখে নেব। আর তাছাড়া অনেক দিন হলো নতুন কোনো ভিডিও আপলোড করা হয়নি। আরে সেটাই তো হলো কথা, আমাদের সাবস্ক্রাইবাররা কিন্তু একটু অন্য ধরনের ভিডিও চাইছে। মানে এমন কোনো একটা জায়গা যেখানে আমরা নিজেরা গিয়ে শ্যুট করব, তারপর সেই ভিডিওটা আনকাটভাবেই আমরা আপলোড করব। মানে বুঝতে পারছিস তো তুই? আমরা তো ভিডিওর সঙ্গে ছবি আলাদা আলাদা করে এডিট করে তার সঙ্গে ইনফরমেশন আলাদা করে জুড়ে দিই, কিন্তু এই পাবলিক আর কি লাইভ কিছু একটা চাইছে, বুঝতে পারছিস? চ্যানেলটা যখন বড় হচ্ছে তখন একটু বড় করে ভাবা দরকার, তাই না? বসন্ত সবই বুঝতে পারল। তাছাড়া নতুন নতুন সাবস্ক্রাইবারদের নতুন নতুন আবেদন রাখতে পারলে চ্যানেল দিয়ে কিভাবে তাড়াতাড়ি গ্রো করা যায়, বসন্ত বেশ ভালোভাবেই তা দেখতে পেয়েছে। তাছাড়া প্রায় 2 মাস হয়ে গেল তারা নতুন কোনো ভিডিও আপলোড করেনি। এই মোহনপুরের ডাকবাংলোতে গিয়ে যদি নতুন কিছু জানা যায়, তাহলে তো একটা অ্যাডভেঞ্চার এবং তার সঙ্গে একটা নতুন ভিডিও। দিন 4 মধ্যে সমস্ত ব্যবস্থা করে ফেলল অপূর্ব। ক্যামেরা থেকে শুরু করে প্রায় দিন 7 ওখানে থাকার ব্যবস্থা, প্রয়োজনীয় সমস্ত সামগ্রীর ব্যবস্থা সে করে ফেলল। বসন্ত শুধু বাড়িতে বসে ওদের 7 দিনের একটা প্ল্যান করল। ওখানে গিয়ে সমস্ত জায়গা দেখা শুরু করে ওখান থেকে ফিরে আসার সমস্ত প্ল্যানটা করে একদিন দুপুরে ওরা বেরিয়ে পড়ল মোহনপুরের উদ্দেশ্যে। আপনারা আসবেন সে কথা আমি আগে জানতে পেরেছিলাম। আসলে এখানে তো আর মোবাইলের ব্যাপার নেই, এখানে মোবাইলের কল পাওয়া যায় না। ওপর মহল থেকে চিঠি এসেছিল, তাই আমি সব ব্যবস্থা করে রেখেছি। বিশাল প্রবলেম হলো ভাই। সত্যি সত্যিই তো মোহনপুর পেরিয়ে আসার পরে এখানে তো আর মোবাইল নেটওয়ার্ক পাচ্ছি না। তুই ভাব না, নেটওয়ার্ক ছাড়া তুই এখানে থাকতে পারবি? যদি কিছু প্রবলেম হয় তখন? আরে একদিকে তো ভালোই হয়েছে, মোবাইল নেই যখন তখন আমরা ভালোভাবে কাজটা করতে পারবো। 7 দিন মন দিয়ে কাজ করে তারপর এখান থেকে ফিরলে তারপর নয় দেখা যাবে। তাছাড়া খুব প্রয়োজন হলে মোহনপুর বাজারের কাছে গেলে ওখানে তো নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। আচ্ছা দাদা, আপনার নামটা কি যেন? আমি ইমানুল। এখানকার সবাই আমায় মনুল বলে ডাকত, আর তোমরাও মনুল বলেই ডাকতে পারো। চাইলে ইমানুল বলেও ডাকতে পারো, আর তাতে আপত্তি নেই। আচ্ছা, আপনারা হাত মুখ ধুয়ে নিন, জল ভরা আছে, তারপর খাওয়ার ব্যবস্থা আছে। ওরা জলের বালতিতে হাত মুখ ধুয়ে নিল। ইমানুল খাওয়ার ব্যবস্থা করল। রান্নার ব্যবস্থা বেশি নেই, ভাত ডাল একটা সবজি মতো আর তার সঙ্গে ডিমের অমলেট, কিন্তু খেতে বেশ ভালো লাগলো। খাওয়া দাওয়া সেরে ওদের জন্য বরাদ্দ একটা ঘরে ওরা লম্বা হয়ে জিরিয়ে নিল। এতটা জার্নি, তার উপর পেট ভরে খাওয়া, ওরা গভীর ঘুমে ঘুমিয়ে পড়ল। যখন ঘুম ভাঙল তখন বিকেল পেরিয়ে সন্ধে হয়ে গেছে। চা করে নিয়ে এসেছিল ইমানুল। চায়ের কাপে চুমুক দিতে দিতে অপূর্ব বলল, আচ্ছা ইমানুল, তুমি অনেক এই তুমি বলছি, কিছু মনে করো না, কিন্তু তুমি একা একা এখানে থাকো, কোনো সমস্যা হয় না? মানে একা একা তোমার খারাপ লাগে না? এমা, খারাপ লাগবে কেন? যখন এখানে এসেছিলাম তার আগে আমার বউ মারা গেছিল, ছেলে মেয়ে তো কেউ ছিল না, আমি একা, তাই এখানে এসে থাকতে শুরু করলাম। তখন তো জঙ্গলে কিসের কাজ হবে বলে লোকজন এসেছিল। এই ডাকবাংলোতে তখন সব সময় লোকজন থাকতো। এই পিছনের ফাঁকা জায়গাটায় তাঁবু ফেলে লোকজন থাকতো জঙ্গলে কাজের জন্য। কিন্তু মাস খানেকের মধ্যে সব চলে গেল। এই ডাকবাংলোটা দেখাশোনা করার জন্য শুধু আমি এখানে রয়ে গেলাম। বাবা, লোকজন আসে এখানে? আসে, মাঝে মাঝে আসে, তবে খুব কম।
এই তো আগের বছর একজন এসেছিল, তারপর এই আপনারা এখন এলেন। আর তোমার খরচ, মানে তুমি সরকারি তরফ থেকে যে টাকা পাও সেটা? আমার প্রতি মাসের টাকা বাজারের কাছে পোস্ট অফিসে চলে আসে, সেখানে গিয়ে নিয়ে আসতে হয়। তাছাড়া বাজারে প্রতি সপ্তাহে একবার করে যেতে হয়, ওই চাল ডাল এটা ওটা কিনে আনার জন্য। আমি ভালোই আছি, বাড়ির পিছন দিকে ওই বাগান মতো করেছি। ওরা বুঝতে পারল ইমানুলের এখানে অসুবিধের কিছু নেই, সে বেশ ভালোভাবেই আছে। ওরা সেদিন চারপাশটা ঘুরে বেড়াবার পরিকল্পনা করেছিল, কিন্তু অন্ধকার নেমে আসতে আর বেরোনো হলো না। ওরা নিজেদের ঘরে বাকি সময়টা কাটিয়ে দিল। পরদিন সকালে বাড়ি থেকে বেরিয়ে পেছনের দিকে আসতেই ভাঙা পাঁচিলের পেছন দিকে জঙ্গলটা চোখে পড়ল। পাঁচিলটা পাশাপাশি নয়, প্রথম দিকে বড় হবে বলে হয়তো কয়েক লাইন ইটের গাঁথনি নিয়ে উঠেছিল, তার উপরে বাঁশের বেড়া দিয়ে বাঁধার সাধারণ ব্যবস্থা হয়েছিল। এখন সেটা ভেঙে পড়েছে, সেই ইটের গাঁথনিও এখানে ওখানে ক্ষয়ে পড়তে শুরু করেছে। কাঠের একতলা বাংলোতে পাশাপাশি প্রায় 4টে ঘর, একপাশে একটা ছোট্ট শোরুমের মতো ঘর ছিল, সেখানে ইমানুল থাকে। বাকি ঘরগুলো সে মাঝে মাঝে পরিষ্কার করে রাখে। সামনে লম্বা টানা বারান্দায় একপাশে একটা কুয়োর ব্যবস্থা করা আছে। আসলে এখানে দূর থেকে জল আনার সমস্যা বলেই হয়তো কুয়োর ব্যবস্থাটা করা হয়েছিল। পেছনের পাঁচিলের কাছে এসে জঙ্গলের দিকে তাকিয়ে অপূর্ব বলে, যাই বলিস, জঙ্গলটা কিন্তু বেশ ভালোই লাগছে আমার। সামনের দিকটা ছোট ছোট ঝোপ, তারপর বড় বড় গাছ। জঙ্গলটা দারুণ। কত বড় হবে বলতো জঙ্গলটা? ঠিক বুঝতে পারছি না, আরে বাইরে থেকে এভাবে তো বোঝাও যায় না। আচ্ছা, একটা কাজ করি, আমরা বরং আজ এমনি জঙ্গলটা ঘুরে আসি, তারপর কাল না হয় ক্যামেরা নিয়ে যাব। ওরা দুজন পাশের পাঁচিলটা পেরিয়ে জঙ্গলের দিকে এগোতে যাবে, এমন সময় পেছন থেকে ইমানুলের গলা শোনা গেল, জঙ্গলের দিকে যাবেন না বাবুরা, জঙ্গলের দিকে যাওয়া ভালো নয়। এটাই বাকি ছিল, আমি জানতাম তুই এমন কিছু একটা বলবি। এই এনামুল ভাই শোন, আরে আমরা এই জঙ্গলের আশেপাশে ঘুরবো বলেই তো এখানে এসেছি, তাহলে জঙ্গলে যাব না কেন? ইমানুল একরকম দৌড়তে দৌড়তে ওদের কাছে এসে পৌঁছল। হাঁপাতে হাঁপাতে লম্বা দাড়িওয়ালা মুখটার উপর একবার হাত চালিয়ে নিয়ে বলল, বাবুরা শুনুন, ওই জঙ্গলটা ভালো নয়। এখানকার লোকেরাই কখনো জঙ্গলে যায় না। এখানে যারা আসে তাদের সবাইকে আমি বারণ করি, কিন্তু কেউ তোমার কথা শোনেনি, তাই তো? আর শুনবেই বা কেন? এই জঙ্গলটা দেখবো তো নাকি? এখানে এসেছি জঙ্গল দেখতে। তুমি বাজারে যাবে বলছিলে না? ইমানুলের মুখটা কেমন যেন কালো হয়ে যায়। ইমানুল আরও একবার সাবধান করে বলে, আপনারা ওপর মহলের লোক, আপনাদের তো আমি জোর করতে পারি না, তবে জঙ্গলের দিকে না যাওয়াটাই ভালো। আমি বাজারে যাচ্ছি, আর সব কিছু নিয়ে আসতে সময় লাগবে। ইমানুল চলে যেতে পাঁচিলটা টপকে অপূর্ব ও বসন্ত জঙ্গলে চলে যায়। বসন্ত কিন্তু থমকে দাঁড়িয়ে পেছনের দিকে ইমানুলের চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে। আরে কি হলো, চলে আয়। ওই লোকটা বারণ করে গেল বলে তুই দাঁড়িয়ে পড়লি? আরে আয় আয়, আর সময় নষ্ট করিস না। জঙ্গলটা তো আমরা চিনি না, দিনে দিনে ঢুকে দিনের আলোতে বেরোতে হবে। বসন্তর মনটা একটু খচখচ করলেও অপূর্বর কথায় পাঁচিলটা পেরিয়ে জঙ্গলের দিকে রওনা হলো সে। অনেকটা হেঁটে এসেছি বসন্ত। চারপাশের গাছগুলো বেশ বড় বড়, আর ডালপাতাগুলো কেমন যেন শরীর ছড়িয়ে রয়েছে। আরও ভেতরের দিকে গেলে মনে হচ্ছে আর কিছু দেখা যাবে না। সূর্যের আলো ভেতরের দিকে ঢুকছে বলে তো ভালোভাবে মনে হয় না। বসন্ত উত্তর করল না, সে সামনের দিকে হাঁটছিল। ওরা যত ভেতরের দিকে এগিয়ে আসছে তত যেন জঙ্গলটা ঘন হতে শুরু করেছে। মনে হচ্ছে এই জঙ্গলের শেষ কোথাও নেই। একবার পেছনের দিকে তাকিয়ে বাইরে বেরোবার রাস্তাটা দেখে নিয়েছিল। ইচ্ছে করেই ওরা একেবারে সোজা হেঁটে আসছিল সামনের দিকে, যাতে ফেরার সময় পথটা চিনতে অসুবিধা না হয়। আর ওখানে কিছুটা এগিয়ে আসার পর বড় বড় কয়েকটা গাছ একটা জায়গায় যেন একসাথে মাটি থেকে উঠে এসেছে। ঠিক গোল করে কয়েকটা নারকেল গাছ কিংবা ওই জাতীয় গাছ যদি উঠে মাঝখানের গোল জায়গাটাকে ঘিরে রেখে দেয় তাহলে যেমন হবে ঠিক তেমনটাই।
ওরা দৃশ্যটা দেখে। গাছটার চারপাশে ঘুরতে ঘুরতে অপূর্ব বলল, অদ্ভুত ব্যাপার, এমন একটা জায়গা, মানে গাছগুলো একসাথে সবকটা উঠেছে বলে মনে হয়। কি গাছ এগুলো সেটাও তো বোঝা যাচ্ছে না। অনেকটা নারকেল গাছের মতন, কিন্তু পাতাগুলো তো অতটা লম্বা নয়। আর গাছের মাঝখানে কোনো একটা জায়গায় ফাঁকা আছে বলে মনে হচ্ছে। গাছের গুঁড়িগুলো এমনভাবে উঠেছে যে একটুও ফাঁকা নেই। গাছের মাঝখানের জায়গাটায় কি আছে সেটা দেখতে গেলে গাছের একেবারে ওপরে উঠতে হবে। পাগল হয়েছিস তুই? এই গাছে উঠে আমাদের কোনো লাভ আছে? ভেতরে কি আর থাকবে, একসাথে জড়াজড়ি করে উঠেছে বলেই এরকম মনে হচ্ছে। চল তো। কথাটা অপূর্ব বলল বটে, কিন্তু চারপাশে ঘুরে বোঝা গেল বড় বড় গাছগুলো একসাথে জড়িয়ে উঠলেও মাঝখানে বেশ খানিকটা জায়গা ফাঁকা। মাঝে যতটা জায়গা থাকার কথা অত বড় কোনো গাছের গুঁড়ি হতে পারে না। ওরা এদিকে গুরুত্ব দিল না, হাঁটতে হাঁটতে এগিয়ে গেল। এখানে জমিটা সামান্য ঢালু হতে শুরু করেছে। জমিটা বেশ খানিকটা নিচু হয়ে আবার সমতল হতে শুরু করেছে। ওরা দেখল এখান থেকে পেছন দিকটা ভালোভাবে দেখা যায় না। ওরা কোন পথে নেমে এসেছে সেটাও ভালোভাবে বোঝা যায় না। আর ওখানে আরও কিছুটা এগিয়ে গেছে ওরা। এমন সময় একটা গর্তে অপূর্বর একটা পা ঢুকে গেল। আচমকায় ব্যাপারটা ঘটায় অপূর্ব মুখ থুবড়ে মাটির ওপর পড়ল। সঙ্গে সঙ্গে বসন্ত তার দিকে এগিয়ে এলো। ততক্ষণে অপূর্ব মাটি থেকে উঠে পড়েছে, কিন্তু তার একটা পা মাটিতে ঠিক যেখানে ঢুকে গেছিল সেখানে তার পায়ে কালো কালো ধরনের কিসের একটা আঠা আঠা জিনিস লেগেছে মনে হয়। এটা কি? জানিস তোর পা কোথায় ঢুকেছিল? এখানে এখানে তো কোনো গর্ত নেই। অপূর্ব অবাক হয়ে মাটির দিকে তাকালো। এই মাত্র সে তার পাটা মাটির তলা থেকে বের করেছে। তার পায়ে সেই কালো কালো আঠালো জিনিসটা লেগে রয়েছে। কিন্তু এখন মাটির দিকে তাকিয়ে দেখতে পেল কোথাও কিচ্ছু নেই। গর্তটা গেল কোথায়? আশ্চর্য, এইমাত্র এখানে গর্তটা ছিল, গর্তটা গেল কোথায়? আমার মনে হয় জায়গাটায় বোধহয় কিছু একটা ছিল। বা এই দেখ না, এখানে মাটিটা তো ভেজা, তো এখানেই হয়তো কাদা মতো ছিল, হয়তো তাতেই হয়তো তোর পা স্লিপ করেছে। অসম্ভব ব্যাপার। আমি নিশ্চিত যে আমার পা কোনো গর্তের মধ্যেই ঢুকে গেছিল। ওরা তন্ন তন্ন করে গোটা জায়গাটা খুঁজল, কিন্তু মাটি কোথাও ভিজে নেই। এতটা নরম নেই যে মাটিতে ওরা পিছলে পড়ে যাবে। কিন্তু তাহলে ব্যাপারটা কি হলো? আর ঠিক তখনই অপূর্ব অদ্ভুতভাবে চিৎকার করতে করতে নিজের ডান পায়ের থাইয়ের কাছটা চেপে ধরে মাটিতে বসে পড়ল। পাটা জ্বলে যাচ্ছে কেন? মনে হচ্ছে যেন গোটা পায়ের উপর গরম কিছু একটা লেগেছে। এমন একটা আকস্মিক ঘটনায় আর অপূর্বর চিৎকারের ফলে বসন্ত প্রায় চমকে গেছিল। তাড়াতাড়ি এগিয়ে এলো সে অপূর্বর কাছে। ঠিক তখনই তার চোখে পড়ল অপূর্বর পায়ে যে কালো কালো আঠালো জিনিসটা লেগেছিল সেটা কখন যেন তার পায়ে পায়ে হাঁটু পর্যন্ত ছড়িয়ে পড়তে শুরু করেছে। যেন মনে হচ্ছে জিনিসটা জীবন্ত, আর সেটা ওর পায়ের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করার সঙ্গে সঙ্গে তার পায়ে অমন আগুনের মতো তাপ লাগছে। কি মনে হতে বসন্ত অপূর্বর পায়ের জিনিসটার ওপর হাত রাখতেই কেমন যেন চমকে উঠল। কালো জিনিসটা তার হাতের স্পর্শ পেতেই যেন অপূর্বর পায়ের একটু ওপরের দিকে উঠে গেল। অপূর্ব তখনও চিৎকার করে চলেছে। পায়ের থাইয়ের কাছটা এক হাতে চেপে ধরে পা থেকে কিছু একটা যেন ঝেড়ে ফেলার চেষ্টা করছে। বসন্ত ভয় পেয়ে গেল। কোনো রকমে অপূর্বর হাতটা নিজের কাঁধে তুলে নিয়ে পেছনের দিকে ঘুরে ওপরের দিকে ওঠার চেষ্টা করল, কারণ দুহাত দিয়ে তার পায়ে সেই কালো জিনিসগুলো ঝেড়ে ফেলার চেষ্টা করতে গিয়ে সে বুঝতে পেরেছিল সেগুলো যেন জোঁকের মতো তার পায়ে আটকে গেছে। তোর পায়ে এগুলো কি লেগেছে? আমি 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 কিচ্ছু বুঝতে পারছি না। আমাদের যেভাবেই হোক তাড়াতাড়ি বাংলোতে ফিরে যেতে হবে। সেখানে গিয়ে কিছু একটা ব্যবস্থা হবে। আমার পাটা যেন পুড়ে যাচ্ছে। মনে হচ্ছে পায়ের উপর কেউ গরম কয়লা চাপিয়ে দিয়েছে। আমি আর পারছি না। একটু অপেক্ষা কর, আর একটু সময় দে আমাকে, সব ঠিক হয়ে যাবে। বসন্ত যত দ্রুত সম্ভব অপূর্বকে ধরে
এক হাত কাঁধের ওপর রেখে এক পায়ে তাকে নিয়ে চলল সেই বাংলো বাড়ির দিকে। জঙ্গলের বড় বড় গাছের চৌহদ্দি পেরিয়ে তখন বাংলো বাড়ির সেই ছোট পাঁচিলটা দেখা যাচ্ছে। বাইরে ছোট ঝোপের জঙ্গলের কাছে আসতেই হঠাৎ করে অপূর্ব হুড়মুড় করে পড়ে গেল। বসন্ত তাড়াতাড়ি এগিয়ে এলো তার কাছে। তাকে আবার তুলতে যেতেই তার পায়ের দিকে চোখ পড়ল তার। আশ্চর্য, এতক্ষণ তো অপূর্বর পায়ে ওই সব কালো কালো জিনিসগুলো ছিল, কিন্তু কিন্তু এখন এখন কোথায় গেল? অপূর্বর পায়ে এতক্ষণ ধরে জোঁকের মতো ছড়িয়ে থাকা সেই কালো জিনিসটা এখন আর নেই। অপূর্ব মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছে। বসন্ত আর দেরি করে না। একবার চারপাশে তাকিয়ে দেখল জঙ্গলের ভেতরে বড় বড় গাছের আড়ালের দিকে তাকাতেই এই দিনের বেলাতেও তার একটা অদ্ভুত অনুভূতি হলো। যেন মনে হলো ওই জঙ্গলের ভেতরের থেকে কারা যেন ওর দিকে তাকিয়ে দেখছে। এই যতক্ষণ ওরা জঙ্গলের মধ্যে হেঁটে আসছে ততক্ষণ কারা যেন ওদের পিছু পিছু এসেছে। কিন্তু জঙ্গলের বড় গাছের চৌহদ্দি ছেড়ে যেই ওরা বাইরে বেরিয়ে এসেছে অমনি ওরা পেছনে রয়ে গেছে। এখন গাছের আড়াল থেকে তাকিয়ে তাকিয়ে ওদের দেখছে। এনামুল কি আমাদের এই জন্যই জঙ্গলে ঢুকতে বারণ করছিল? জঙ্গলে তার মানে সত্যি সত্যি কিছু একটা আছে। কিন্তু কিন্তু আমি নিজের চোখে দেখেছি কালো রঙের জিনিসগুলো ওর পায়ে রয়েছে। তাহলে না না, এখন দেরি করা যাবে না, আগে বাংলোর ভিতরে যাওয়া দরকার। অপূর্বকে নিয়ে বসন্ত বাংলোর ভেতরে এলো। ওদের জন্য বরাদ্দ ঘরের বিছানার ওপর অপূর্বকে শুইয়ে দিতেই অপূর্বর মুখে বিড়বিড় করে বলা কথাগুলো শোনা যেতে লাগলো। অপূর্ব বলছে, ওখানে কিছু নেই, ওখানে কিছু নেই, কিছু নেই ওখানে। আমি যাবো না, আমি যাবো না, যাবো না ওখানে। আরে আরে কি হয়েছে নাকি? কোথায় কিছু নেই? এই অপূর্ব! বসন্ত অপূর্বর গায়ের ওপর হাত রাখতেই অপূর্ব ধড়মড় করে উঠে বসে। তারপর বোকার মতো ফ্যাল ফ্যাল করে এদিক ওদিক তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ করে বলে, ওই গাছটা, ওই গাছটা। বসন্ত অবাক হয়ে তাকিয়ে থাকে অপূর্বর দিকে। অপূর্বর দুটো চোখ এই অল্প সময়ের মধ্যেই কেমন লাল হয়ে উঠেছে। বসন্ত কি করবে বুঝতে পারল না। কিছুক্ষণ পরেই ইমানুল ফিরে আসতে ইমানুল সমস্ত কথা শুনে কিন্তু বেশ ভয় পেয়ে গেল। ভয় ভয় বলল, আমি তো আগেই বলেছিলাম ওই জঙ্গলটা ভালো নয়, ওই জঙ্গলে না যাওয়াই ভালো। কিন্তু কিন্তু আপনারা আমার কথা শুনলেন না। কিন্তু কিন্তু এখন কি করব? এমন অবস্থায় তো আশেপাশে কোনো ডাক্তারখানা বা স্বাস্থ্যকেন্দ্র কিছু নেই। বাজারের কাছে একটা ডাক্তার আছে, কিন্তু এই সমস্ত কিছু ডাক্তার ঠিক করতে পারবে না। তাছাড়া ওকে এখন এখান থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। একবার যখন ওই জঙ্গলে তোমরা ঢুকেছ তখন তোমাদের এখান থেকে ওরা যেতে দেবে না। বসন্ত প্রায় চিৎকার করে বলে উঠল, আরে কারা যেতে দেবে না? জঙ্গলে কি আছে? ইমানুল অদ্ভুত ফ্যাকাশে চোখে তাকিয়ে রইল বসন্তর দিকে। ততক্ষণে প্রায় দুপুর হয়ে এসেছে। চারপাশটায় রোদের আলো ঝলমল করছে। ঘরের ভেতরে কেমন একটা আধো অন্ধকার। জানালা দরজা দিয়ে যেটুকু আলো আসে সেটুকু ঘরের ভেতরের সমস্ত অন্ধকারকে সরাতে পারছে না। বসন্ত একবার ইমানুলের দিকে তাকিয়ে দেখল, আর একবার বিছানার উপর শুয়ে থাকা অপূর্বর দিকে তাকিয়ে দেখল। ইমানুল অপূর্বর দিকে বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, পূর্ণিমা যত কাছে এগিয়ে আসে তত ওরা এই জঙ্গলে যেন মাটির তলা থেকে জেগে ওঠে। আর দুদিন পরেই পূর্ণিমা, তাই আপনাদের ওখানে যেতে বারণ করেছিলাম, কিন্তু আপনারা শুনলেন না। এবার আমায় বলুন তো কি হয়েছে? অপূর্বর বিড়বিড় করাটা থেমে গিয়েছিল। ঘরের মেঝের ওপরেই একপাশে বসে পড়ল সে। কাঠের বাংলোটা বহুদিনের পুরনো হলেও এখনো কিন্তু কাঠের এখানে ওখানে ভাঙন ধরেনি। দামি কাঠ, আর তাছাড়া কাঠের গায়ে এক ধরনের কিসের তরলের প্রলেপ লাগানো হয়েছিল তখন, তাই এখনো ভালো আছে।
তবে এখানে ওখানে মাঝে মাঝে মচমচ শব্দ করে ওঠে। বসন্ত অবাক হয়ে বসে পড়েছিল। ইমানুলকে সমস্ত কথা খুলে বলতেই ইমানুল এগিয়ে গেল। অপূর্ব ভালো করে দেখল, না, কোথাও সে কালো জিনিসটা এখন আর দেখেনি। অথচ ওইখানের মাটিতে কোথাও কোনো গর্ত আমরা দেখতে পাইনি। দেখতে পাবেন না। একবার ও যখন শিকার ধরতে পেরেছে তখন ওর বাইরে আসার দরকার নেই। অনেকটা সাবধানে থাকতে হবে আপনাকে। পূর্ণিমাটা কেটে গেলে তারপরে আর কিছুই হবে না। অসম্ভব। আজই আমি এখান থেকে চলে যাব। আজই আমি চলে যাব অপূর্বকে নিয়ে। ওই মোহনপুর বাজারের কাছে কোনো একটা ডাক্তারের কাছে দেখাতে হবে অপূর্বকে। তুমি যা বলছো তা কিন্তু বিশ্বাস করা যায় না। ওই জঙ্গলের মাটির মধ্যে হঠাৎ করে এমন একটা কিছু গর্ত হয়ে গেল, আর সেখান থেকে কালো কালো কিছু বেরিয়ে এসে অপূর্বর পায়ে ধরল। আমি নিজের চোখে দেখেছি ব্যাপারটা। ইমানুল যে বসন্তের সমস্ত কথা বুঝতে পারল তা মনে হলো না। সে মুখে একটা হাসি এনে উদাসীন গলায় বলল, যাই, আমি গিয়ে রান্না চাপাই। দুপুর হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে যেতে পারবেন? ইমানুল রান্নাঘরের দিকে চলে গেল। বসন্ত অনেকক্ষণ একভাবে বসে রইল ঘরের এক পাশে। পাশাপাশি ওদের দুটো ব্যাগ, তার মধ্যে একটা ক্যামেরাও আছে। ক্যামেরাটা দিয়েই সমস্ত ব্যাপার ওদের রেকর্ড করার কথা ছিল, কিন্তু প্রথম দিনেই যে এমন একটা অদ্ভুত ব্যাপার ঘটে যাবে সেটা কে জানত। বসন্ত অপূর্বকে জাগানোর চেষ্টা করল, কিন্তু অপূর্ব যেন গভীর ঘুমে রয়েছে, আর গোটা শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। ব্যাগে প্যারাসিটামল আছে, কিন্তু ঘুমন্ত মানুষকে তো ওষুধ দেওয়া যাবে না। বসন্ত অপেক্ষা করতে থাকল, জানলার কাছে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে। ছোট পাঁচিলটার ওপারে জঙ্গলটাকে দেখা যাচ্ছে, কিন্তু সকালের দিকে জঙ্গলে যাওয়ার সময় সেদিকে তাকিয়ে যেমন মনে হয়েছিল, এখন যেন মনে হলো যে জঙ্গলটা যেন তাদের আরও কাছে এসে পড়েছে, আর জঙ্গলের বড় বড় গাছগুলো যেন ঘন হয়ে উঠতে শুরু করেছে। বসন্তর মনে হলো অপূর্বর মতো তার কি চোখের ভুল হচ্ছে। বিকেলে যখন অপূর্বর ঘুম ভাঙল, ততক্ষণে বসন্ত ব্যাগ গুছিয়ে ফেলেছে। অপূর্ব কোনো রকমে বিছানা থেকে উঠে মাথাটা চেপে বলল, কিরে, ব্যাগ গুছিয়ে ফেলেছিস যে? কি হয়েছে? আমরা আজ এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু কেন? আরে কি হলো আবার হঠাৎ করে? বসন্ত ব্যাগপত্র রেখে বিছানার কাছে এসে অপূর্বর দিকে তাকিয়ে বলল, জঙ্গলে কিছু একটা আছে। এনামুল ঠিকই বলছিল, কিন্তু ওখানে যাই থাক না কেন, আমার সেটা দেখার দরকার নেই। ওখানে যা আছে তা কিন্তু ভারী অদ্ভুত। আর এক মুহূর্ত নয়, এখানে আর এক মুহূর্তও নয়। ভয়ে যে অপূর্ব পায়নি তা নয়, কিন্তু ব্যাপারটা স্বীকার করতে চাইছে না। তাই বসন্তর কথা মতো সেও ব্যাগপত্র গুছিয়ে নিল। বাইরে বেরোবার আগেই দেখা হলো ইমানুলের সঙ্গে। এখান থেকে যাওয়ার চেষ্টা করছেন, যান, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। এখন আর কিছুই করার নেই। আমি তো আগেই বলেছিলাম জঙ্গলে না যেতে। অপূর্ব এবার কেমন একটু রেগে উঠল, আর ইমানুলের চোখে চোখ রেখে সে বলল, একবার বাড়ি ফিরে যাই, তারপর তোমার নামে আমি উপর মহলে কমপ্লেন করব। তুমি শুধু এখানে আসা সব লোকেদের ভয় দেখানো ছাড়া আর কিছুই করো না। ইমানুল আর কিছু বলল না। বসন্ত অপূর্বর হাত টেনে নিয়ে বেরিয়ে পড়ল। ডাকবাংলোটা থেকে সামনের দিকে রাস্তাটা চলে গেছে মোহনপুরের বাজার পর্যন্ত। তার আগে কিন্তু দুপাশে ফাঁকা জমি ছাড়া আর কিছুই নেই। রাস্তাটা মাটির। বাজার থেকে এই রাস্তায় ওরা ভ্যানে এসেছিল, কিন্তু এখন ফেরার সময় একটা ভ্যানও দেখতে পেল না। ওদিকে দুপুর পেরিয়ে বিকেল হতে শুরু করেছে। একটু পরে যে সন্ধে হয়ে যাবে সেটা ওরা বুঝতে পারছিল, কিন্তু অনেক দূর হাঁটার পরেও এমন কিছু চোখে পড়ল না যাতে মনে হয় বাজারটা কাছে এসে পড়েছে। ওদের কাছে টর্চ ছিল। একটু পরেই অন্ধকার আরও নামতে শুরু করলো। ফাঁকা জায়গার উপর দিয়ে ঠান্ডা হাওয়া বয়ে যেতে যেতে যেন তাদের দুজনকে কাঁপিয়ে দিচ্ছিল মাঝে মাঝে। বসন্তর বারবার মনে হচ্ছিল ইমানুল মিথ্যে কথা বলেনি,
আসলে ওদের তো এতটা সময় লাগার কথা নয়, বাজার পর্যন্ত পৌঁছে যায়। হঠাৎ করে একটা কিছু চোখে পড়ায় অপূর্ব থমকে দাঁড়ায় আর বসন্তকে ডেকে ডান দিকে আঙুল তুলে দেখায়। ওটা সেই তাল গাছটা বলে মনে হচ্ছে না? বসন্ত তাকিয়ে দেখে সত্যিই সেই তাল গাছটা। যাওয়ার আগে বাঁদিকে দেখতে পেয়েছিল। ডাকবাংলো থেকে মিনিট 5 পর এই তাল গাছটা পেরিয়ে যাওয়ার পরেই রিক্সাওয়ালা বলেছিল ডাকবাংলো এসে পড়েছে। কিন্তু এই তাল গাছটা তাহলে কি অন্য কোনো তাল গাছ? কিন্তু সেটাই বা হয় কি করে? সেদিন আশেপাশে নজর রাখতে রাখতে এসেছিল, কোথাও এমন কোনো তাল গাছ চোখে পড়েনি যেটা পথের একদম ধারে। তাছাড়া আজকেও তো আমার মনে হয় ইমানুল মিথ্যে কথা বলেনি। এই তাল গাছটা এখানে আছে মানে আমরা ডাকবাংলো থেকে খুব একটা বেশি দূরে যেতে পারিনি। আর একটু পরেই অন্ধকার নামবে। অন্ধকারে এমন অচেনা অজানা ফাঁকা জায়গায় থাকা মানে বোকামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু আমরা এতটা পথ সামনের দিকে হেঁটে এসেছি, এবার পেছনের দিকে হেঁটে যেতে গেলে তো অনেকটা সময় লাগবে। এটা কি ঠিক হবে? ঠিক হোক আর ভুল হোক, ওরা তখন যুক্তি তর্ককে একপাশে সরিয়ে রেখে আবার পেছনের দিকে হাঁটতে শুরু করলো। কিন্তু অবাক কাণ্ড, মিনিট 5 হাঁটতে না হাঁটতেই ওরা এসে পড়ল সেই ডাকবাংলোটার কাছে, যেখানে প্রথম দিন ওরা এসে দাঁড়িয়েছিল, বড় দরজাটার কাছে। আর সেখানে আলো হাতে কে যেন দাঁড়িয়ে রয়েছে। ইমানুল ওদের দেখতে পেয়ে কেমন যেন একটা অদ্ভুত খসখসে গলায় বলে উঠল, ভেতরে এসে পড়ুন বাবুরা, রাতের খাবার তৈরি আছে, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন। পূর্ণিমা না ছাড়ান দিয়ে আপনারা এখান থেকে যেতে পারবেন না। অন্য কোনো সময় হলে অপূর্বই কথার প্রতিবাদ করত, অন্তত কিছু একটা বলতো। কিন্তু আজ আর অপূর্বর কিছু বলতে ইচ্ছে করল না। বসন্ত অবাক হয়ে গেল অপূর্বর এমন ব্যবহার দেখে। অপূর্বর মতন এমন সব সময় কথা বলার, সমস্ত কিছু প্রতিবাদ করা একটা ছেলে একদম চুপ হয়ে গেলে রীতিমতো ভয় লাগে। ওরা দুজনে আর সময় নষ্ট না করে ডাকবাংলোর ভেতরে এসে ঢুকল। তারপর নিজেদের ঘরে আবার ব্যাগগুলো যথাযথ জায়গায় রেখে বিছানার ওপর বসে রইল। একসময় অপূর্ব বলল, ওই নারকেল গাছের মতন বড় গাছের গুঁড়ির মাঝখানের জায়গাটায় কিছু একটা আছে। আমি আমি ঘুমিয়ে ঘুমিয়ে অদ্ভুত স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? দেখলাম যে আমি উঁচু কোথাও থেকে নিচের দিকে পড়ে যাচ্ছি। যেখানে পড়ে যাচ্ছি সেই জায়গাটা ভীষণ ঠান্ডা। চারপাশটা যেন বরফের মতন ঠান্ডা। অনেক নিচু কুয়োর তলায় জল না থেকে যদি ফাঁকা থাকে আর সেখানে যদি অনেক বরফ থাকে তাহলে যেমন ঠান্ডা হবে ঠিক তেমনটাই। নিচে পড়ছি, তবে ঠান্ডা কেন বাড়ছে? কিন্তু আমি কোথাও গিয়ে পড়ছি না। এর মানে কোনো তল নেই। উপরের দিক থেকে কতকগুলো আলো এসে নিচের দিকে পড়েছে। নীল রঙের আলো, অনেকটা টর্চের আলোর মতন, যেন অনেকগুলো নীল রঙের আলো কেউ একসাথে জ্বালিয়ে ফেলেছে। আর তার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত শব্দ, কোনো একটা গানের সুর যেমন হয় ঠিক তেমনই একটা সুর। আর তার সঙ্গে নিচের দিক থেকে শোঁ শোঁ করে ভেসে আসা একটা শব্দ। অনেকক্ষণ ধরে নিচের দিকে পড়তে পড়তে একসময় আমি চিৎকার করে উঠলাম, কিন্তু কোনো শব্দ বেরিয়ে এলো না। তখনই মনে হলো আমার চারপাশে সেই অন্ধকারের মধ্যে কারা যেন আমার সঙ্গে পাল্লা দিয়ে নিচের দিকে নামছে। সেই কালো জিনিসটা যেটা আমার পায়ে লেগেছিল, সেটা পায়ে লাগার সঙ্গে সঙ্গে যেমন হচ্ছিল ঠিক তেমনটাই যেন মনে হলো আমার গোটা শরীরে অনেক ঝকঝকে কিছু একটা লাগতে শুরু করেছে। আর সঙ্গে সঙ্গে আমার গোটা শরীর আস্তে আস্তে গরম হয়ে যাচ্ছে। আমি চিৎকার করলাম। তারপরে নিচে গিয়ে পড়লাম আমি। অপূর্ব কথাগুলো এক টানা বলে যাচ্ছিল। এবার থামতে বসন্ত তখন বলল, আরে এসব কিছুই না, আসলে এমন অচেনা জায়গা তো, জঙ্গলের মধ্যে তুই কি দেখেছিস আর সেই সব নিয়েই ভয় পাচ্ছিস। ওর জন্য আজকের রাতটা আমরা কোনো রকম এখানে কাটিয়ে দিই, কাল সকালে এখান থেকে বেরিয়ে পড়বো। অপূর্ব কেমন ফ্যাস ফ্যাসে গলায় জানলার দিকে তাকিয়ে বলল, ইমানুল মিথ্যে বলেনি। ওই জঙ্গলের মধ্যে যারা আছে তারা ওই জঙ্গলের মধ্যে থাকে না, তারা থাকে
এই জঙ্গলের মধ্যে মাটির তলায়। দেখলি না গর্তটা হঠাৎ করে কেমন মিলিয়ে গেল। বসন্তর বুকের ভেতরটা কেমন কেঁপে উঠল। এমনিতেই আকাশের অন্ধকার নেমে এসেছে ঘরের ভেতর। ইমানুল ঘরে এখনো আলো জ্বালিয়ে দিয়ে যায়নি, তাই ভেতরটা কেমন যেন অন্ধকার। জানলা দিয়ে বাইরে তাকালে শুধু সেই জঙ্গলের ভেতরে ঢোকার রাস্তা দেখা যায়। সেই জানলার দিকে তাকিয়ে বিছানার অপর প্রান্তে বসে অপূর্ব গা শিরশির করা গলায় কথাগুলো বলে চলেছে। মাটির নিচে অনেক কিছুই থাকতে পারে বসন্ত। একটা কথা ভাব, ওই বড় বড় কয়েকটা গাছ গোল করে জায়গাটা ঘিরে রেখেছে। হতেই পারে সেই জায়গাটা মাটির নিচে যাওয়ার কোনো একটা রাস্তা। যারা ওই জঙ্গলে আছে তারা হয়তো কোনো একটা নির্দিষ্ট সময় ওই পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে। যেখানে আমরা চলে গিয়েছিলাম সেখানেই হয়তো মাটির তলায় ওরা থাকে। না হলে এই মোহনপুর ডাক বাংলোতে এত বছর পর আমরা এসেছি। জায়গাটা কিন্তু খারাপ নয়। বাজার থেকে যখন ভ্যানওয়ালাকে এই মোহনপুরের ডাক বাংলোর কথা বললাম, তখন মনে আছে ভ্যানওয়ালা কি বলেছিল? বসন্তর মনে আছে ওরা ভ্যানে করে যখন ডাকবাংলো আসবে সঙ্গে সঙ্গে ভ্যানওয়ালা চমকে উঠে ওদের দিকে তাকিয়েছিল। বলেছিল, মোহনপুরের ডাকবাংলো একজন এসেছিল, তাকে আমি নিয়ে গেছিলাম। কি করতে যাবেন? এখানে ঘোরার জন্য। কিন্তু চমকে উঠলে কেন? না, আসলে ডাকবাংলোটা নাকি ভালো না। বিশেষ করে তার পেছনের জঙ্গলের ব্যাপারে অনেক কিছু শুনেছি। জঙ্গলে নাকি অনেক বছর আগে কোনো আদিবাসী দল থাকতো। তারপর থেকে জঙ্গলটা আর কেউ যায় না। ও জঙ্গলে বড় বড় গাছ আছে, কিন্তু কোনো গাছে কোনো ফল কোনো কিছুই হয় না। ও জঙ্গল অদ্ভুত জঙ্গল। একটা লোক ছিল। এবার আপনারা যাবেন যখন, চলুন আমার আর কি। ওদের মনে হয়েছিল যে ভ্যানওয়ালা ওদেরকে কিছু বলতে চাইলো, কিন্তু বলল না। বাজারের কাছে ওদের কথাগুলো আরো অনেকেই শুনেছিল। চলে আসার সময় ওরা দেখতে পেয়েছিল আশেপাশের আরো কয়েকজন লোক ওদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে কি যেন বলা বলি করছে। রাতে ওরা বেশি কিছু খেল না। কোনো রকমে নাকে মুখে দুটো গুঁজে ওরা ঘুমোতে চলে গেল। তবে ইমানুল বারবার সাবধান করে দিয়ে গেল, আজ কিছু হওয়ার সুযোগ নেই। তবু আপনারা একটু সাবধানে থাকবেন। রাতের বেলা কোনো শব্দ পেলে বাইরে বেরোবেন না। ইমানুল আর কিছু বলল না। কোনো রকমে ঘরের দরজা জানলা বন্ধ করে নিজে ঘুমোতে চলে গেল। অপূর্বর শরীর ক্লান্ত, বিছানায় সঙ্গে সঙ্গে এসে ঘুমিয়ে পড়ল। কিন্তু বসন্তর ঘুম এলো না। জঙ্গল, এই ডাকবাংলো, ইমানুল, আশপাশের সমস্ত লোক সব কিছু মিলিয়ে তার মাথার ভেতরটা গুলিয়ে যাচ্ছিল। তখন অনেক রাত। কখন যেন ঘুমিয়ে পড়েছিল বসন্ত। ঘুমটা ভাঙতেই প্রথমে তার চোখ চলে গেল জানলার দিকে। জানলাটা খোলা। আমি তো নিজের হাতে জানলাটাকে বন্ধ করেছিলাম, তাহলে জানলাটা খুলল কি করে? কথাটা মনে করে বসন্ত এগিয়ে যায় জানলার দিকে। ঘরের মধ্যে একটা হ্যারিকেন জ্বালিয়ে রেখে গেছে ইমানুল। টর্চটা রেখেছিল যেখানে, সেগুলোর একপাশে হাতের কাছে হ্যারিকেনটা জ্বালিয়ে জানলার দিকে দুটো পা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিছানার দিকে নজর পড়তেই বসন্তর বুকের ভেতরটা কেঁপে ওঠে যেন। অপূর্ব কোথায়? এই বিছানাতে তো অপূর্ব শুয়েছিল। তাহলে কথাটা মনে হতেই বসন্ত সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকায় আর দেখতে পায় দরজাটা খোলা। আর দেরি না করে টেবিলের পাশের থেকে টর্চটা তুলে নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে আসে। বাইরে পা দিয়ে বসন্ত ইমানুল আর অপূর্বর নাম ধরে ডাকতে থাকে। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে। চাঁদের আলোটা লম্বা বারান্দার ঠিক মাঝখান ধরে লম্বভাবে আলো আঁধারের একটা রেখা তৈরি করে দিয়েছে। যেন কোথা থেকে একটা শোঁ শোঁ শব্দ ভেসে এলো। শুধু তাই নয়, আরেকটা যেন কিসের শব্দ ভেসে আসছে, কিন্তু সেদিকে বসন্ত তখন খেয়াল করে না। বারান্দার ধারে প্রত্যেকটা ঘরের দরজার কাছে আলো ফেলে দেখে ঘরের দরজাগুলো বন্ধ। এমনটাই দেখে যে
সে দিনের বেলায় তাদের ঘর আর আশপাশের ঘরটা ছাড়া সমস্ত ঘরের দরজা বন্ধ, কিন্তু পাশের যে ঘর যেখানে থাকার কথা সেই ঘরের দরজাটাও বন্ধ। সেই ঘরের শেকল বাইরে থেকে তুলে দেওয়া। বসন্ত বুঝতে পারে না কি করবে। ইমানুল নেই, অপূর্ব নেই, কেউ কোথাও নেই। এই গোটা বাংলো বাড়িতে সে একা রয়েছে। কাঠের লম্বা বারান্দা ধরে দ্রুতভাবে সামনের দিকে ছুটতে শুরু করে, আর তাতেই মাঠের শব্দ হতে থাকে। বসন্তর মাথার মধ্যে অনেক কিছু ঘুরে যায়। এক মুহূর্তের মধ্যে বাতাস যেন ধাক্কা দিয়ে তাকে পেছনের দিকে সরিয়ে ফেলার চেষ্টা করছে। বসন্তর বারবার মনে হচ্ছে অপূর্ব নিশ্চয়ই জঙ্গলে পৌঁছে গেছে। বারান্দা পেরিয়ে জমির মধ্যে ঝাঁপ দিয়ে নেমে বসন্ত ছুটে আসে পেছনের দিকে। সেই ছোট মতো পাঁচিলটার কাছে এসে দাঁড়িয়ে জঙ্গলের দিকে তাকায়। সেই শোঁ শোঁ শব্দটা জঙ্গলের কাছ থেকেই ভেসে আসছে, আর তার সঙ্গে ভেসে আসছে একটা অদ্ভুত শব্দ, যেন কোনো একটা বাদ্যযন্ত্র বাজিয়ে চলেছে কেউ। সেটা ছাতার হতে পারে, পিয়ানো হতে পারে, কিংবা তার কোনো একটা মিশ্রিত সুর একভাবে ভেসে আসছে এদিকে। আকাশে চাঁদটা গোল থালার মতো হয়ে উঠেছে। বসন্তর মনে পড়ে যায় ইমানুল বলেছিল কালকেই পূর্ণিমা। কিন্তু সত্যি সত্যিই কি কালকে পূর্ণিমা? এমন গোল থালার মতো চাঁদ পূর্ণিমার রাতেই দেখা যায়। হতে পারে কাল পূর্ণিমা, তাই আজ এমনটা মনে হচ্ছে। অপূর্ব যদি ওই জঙ্গলে গিয়ে থাকে তাহলে আমাকে সেখানে যাওয়া দরকার। ওখানে না গেলে আমি যে অপূর্বকে ফিরিয়ে আনতে পারবো না। আর কাল অপূর্বর কথাটা শেষ হয় না, ঠিক তখনই জঙ্গলের ভেতর থেকে একটা হাড় হিম করা চিৎকার ভেসে আসে। চিনতে অসুবিধা হয় না ওই গলাটা। অপূর্ব ছাড়া অন্য কারোর হতে পারে না। ভয়ে তার গোটা শরীর যেন একবার শিরশির করে ওঠে। গলাটা অপূর্বর। অপূর্ব চিৎকার করছে। আবার সেই চিৎকারটা শোনা যায়। বসন্ত কোনো রকমে পাঁচিলের ওপারে লাফিয়ে পড়ে। তারপর আর কোনো দিকে না তাকিয়ে হাতের টর্চটাকে সঙ্গে করে নিয়ে ছুটতে শুরু করে জঙ্গলের ভেতরে। কোথাও ঝোপ জঙ্গল কমে এসে বড় বড় গাছ, সেগুলোর ফাঁক দিয়ে বসন্ত ছুটে সামনের দিকে চিৎকার করে ডাকতে থাকে অপূর্বর নাম ধরে। কিন্তু অপূর্ব সাড়া দেয় না। চারপাশের জঙ্গলের অন্ধকার যেন চাঁদের আলোটাকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা করছে। চারপাশে বসন্তের টর্চের আলো সেই অন্ধকারের মধ্যে এক চিলতে মোমবাতির আলোর মতো গিয়ে পড়ে এখানে ওখানে। একটা ব্যাপার বসন্ত বুঝতে পারে, এই জঙ্গলে প্রবেশ করবার পর থেকে গোটা শরীর কেমন ভারী হয়ে আছে। দিনের বেলা জঙ্গলে প্রবেশ করার সময় জঙ্গলের ভেতরটা আর এখন যেন আলাদা মনে হচ্ছে। কিন্তু কেন? আরও কয়েকটা পা এগিয়ে যেতেই বসন্ত বুঝতে পারে তার পায়ে যেন ওপরের দিকে কি একটা উঠতে শুরু করেছে। বসন্ত যেই টর্চের আলোটা নিচের দিকে নামিয়েছে, এমন সময় দেখতে পায় সে যেখানে দাঁড়িয়ে আছে সেখানে মাটির তলা থেকে লাল রঙের লম্বা লম্বা কি যেন একটা বাইরে বেরিয়ে আসছে, আর তার পায়ের ওপর আস্তে আস্তে উঠতে শুরু করেছে। হাতের টর্চের আলোটা দিয়ে সেই লাল জিনিসগুলোতে মারার চেষ্টা করছে। তারপর আবার ছুটতে থাকে সামনের দিকে। আবার শোনা যায় অপূর্বর চিৎকার। বসন্ত সেই চিৎকার লক্ষ্য করে বুঝতে পারে দিনের বেলা তারা ঠিক যেদিকে গেছিল, যেখানে সেই অদ্ভুত বড় বড় গাছের তৈরি একটা কুয়োর মতো জায়গা আছে, ওখান থেকেই চিৎকার ভেসে আসছে অপূর্ব। আর কোনো দিকে না তাকিয়ে ছুটতে থাকে সামনের দিকে। পায়ে চলায় সেই থকথকে জেলির মতো কিছু জিনিস মাঝে মাঝে এসে লাগে, যেন মনে হয় পায়ের ওপর দিয়ে একটা সাপ চলে গেল। কিন্তু কিছুতেই বসন্ত থামে না। সেই জায়গাটায় এসে দাঁড়িয়ে দুটো হাঁটুর ওপর দুটো হাত রেখে হাঁপাতে হাঁপাতে সামনের দিকে টর্চের আলো ফেলতেই সেই গাছের কুয়োর মতো জায়গাটার দিকে তাকিয়ে বসন্ত দেখতে পায় অপূর্বকে। অপূর্বর শরীরটা যেন লম্বা লম্বা লতার মতো কিছু একটা জড়িয়ে রেখেছে সেই গাছের সঙ্গে বসে। অপূর্ব চিৎকার করছে, কিন্তু তার গলা থেকে শব্দ বাইরে আসছে। তার গলার কাছে এসে কথাগুলো জড়িয়ে যাচ্ছে। তার দুটো হাত পায়ের কাছেও জড়িয়ে রয়েছে সেগুলো। সেটা আসল কথা নয়, কিন্তু আরও একটা ব্যাপার ততক্ষণে বসন্ত দেখতে পেয়েছে। সেই গাছের লম্বা উঁচু জায়গাটা, যার ওপরটা কি আছে দেখার কথা ওরা ভেবেছিল, ঠিক সেখান থেকে কালো কালো কিছু যেন একটা নেমে আসছে নিচের দিকে। আর ওখানে ওটা নেমে আসার সঙ্গে সঙ্গে টর্চের আলো ফেলতেই জিনিসটাও যেন ঘুরে তাকালো বসন্তর দিকে। আর বসন্ত দেখতে পেল ওই জিনিসটার একটা চোখ রয়েছে,
গোল লাল রঙের একটা বড় চোখ, ঠিক মানুষের মাথাটা যত বড় হয় ঠিক ততটাই বড় একটা লাল রঙের চোখ, আর তার ঠিক নিচে লম্বা একটা মুখের মতো, যাতে সাদা রঙের অজস্র লম্বা লম্বা দাঁত। হাঁ করতেই তার মুখের ভেতর দিয়ে কালো থকথকে কি যেন বাইরে বেরিয়ে এসে অপূর্বর গায়ের ওপর পড়তে লাগলো। সঙ্গে সঙ্গে বসন্তর মনে পড়ে গেল প্রথম দিন এইখানে বসন্তর পায়ে যেগুলো লেগেছিল সেগুলো এমনই কালো রঙের চটচটে কি যেন একটা ছিল। ভয়ে আতঙ্কে পাথরের মতো হয়ে গেল বসন্ত, কিন্তু একবার চেষ্টা করলো সে সামনে ছুটে গিয়ে ঝাঁপ দেবে অপূর্বর পা লক্ষ্য করে। তার পাটা ধরে ফেলতেই তাকে একটা হ্যাঁচকা টান দিল সেই লতার কাছ থেকে ছাড়িয়ে আনার জন্য। অপূর্ব অতি কষ্টে বলল, আমার ছাড়াতে পারবি না, তুই তুই চলে যা, তুই চলে যা, তুই এখানে এসেছিস কেন? না, তোকে না নিয়ে আমি এখান থেকে কোথাও যাব না। এটা কি? বসন্ত তখনও ওপরের দিকে তাকিয়ে দেখছে সেই কালো জিনিসটা আস্তে আস্তে নেমে আসছে নিচের দিকে, অনেক বড়। ওর বাইরের পাথর বেয়ে যেন কিছু একটা আস্তে আস্তে নামতে শুরু করেছে নিচের দিকে। চারপাশটা কেমন একটা অদ্ভুত গন্ধে ভরে গেছে। আর ঠিক তখনই বসন্ত আরও একটা ব্যাপার লক্ষ্য করলো, অপূর্বর শরীরটা যেখানে বাঁধা আছে ঠিক তার চারপাশে গাছের গা থেকে যেন সেই কালো জিনিসটা বেরিয়ে এসে অপূর্বকে জাপটে ধরেছে। তার মানে ওই লতাগুলো, ওগুলো লতা নয়, আসলে কালো জিনিসটাই তাকে ধরে রেখেছে। তুই তুই কেন এলি এখানে? কেন এলি তুই? আমাকে 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 এসে নিয়ে আমাকে এখানে নিয়ে এসেছে ওই 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 ইমানুল। ওই ইমানুল মানুষ নয়, ইমানুল মানুষ নয়। আমি দেখেছি ইমানুলের গোটা শরীরটা ঠিক ঠিক এই রকম। কথাটা বলে অপূর্ব কোনো রকমে মাথাটা তুলে ওপরের সেই কালো জিনিসটার দিকে দেখালো। কালো জিনিসটা কিন্তু বেশ খানিকটা নিচে এসে পড়েছে। কেন বসন্তের হাতে টর্চের আলোটা তার মুখে গিয়ে পড়ে এসে থমকে গেছে। সঙ্গে সঙ্গে সেই অদ্ভুত সুর, তার সঙ্গে সেই শব্দটা থেমে গেছে। বসন্ত যেই টর্চের আলোটা মাটির দিকে করেছে অমনি আবার ওপর থেকে সেই শোঁ শোঁ শব্দটা শোনা গেল, আর তার সঙ্গে সেই অদ্ভুত সুর। বসন্ত মুহূর্তের মধ্যে অনেক কিছু ভাবল। এই মুহূর্তে কি করা যায়? এখান থেকে অপূর্বকে ছাড়ানো সম্ভব না। অপূর্বকে ওটা যেভাবে আটকে রেখেছে ওকে নিয়ে যাওয়া সম্ভব না। কিন্তু এনামুল কোথায়? হ্যাঁ, এনামুল কোথায়? রাগে আতঙ্কে বসন্তের গোটা শরীর যেন থরথর করে কেঁপে ওঠে। ঠিক তখনই পেছন দিক থেকে কার যেন একটা হাসির শব্দ শোনা যায়। পেছনের দিকে ঘুরতেই বসন্ত দেখতে পেল ইমানুল দাঁড়িয়ে আছে খানিকটা দূরে, তার হাতে একটা হ্যারিকেন। সামান্য ঝুঁকে সে সামনের দিকে তাকিয়ে হাসছে, আর দুটো চোখ যেন শেয়ালের মতো জল জল করছে। তোর জন্য, আজকে তোর জন্য এই সমস্ত কিছু হয়েছে। তুই এই সমস্ত কিছু করেছিস, তাই না? হ্যাঁ, আমি কিছুই করিনি। আমি তো শুধু সেটাই করেছি যেটা আমার করার কথা। ওর যে বড় খিদে পায় মাঝে মাঝে, তখন কাউকে না কাউকে তো এখানে নিয়ে আসতেই হয়। কিন্তু আপনাদের চিন্তা নেই, ও কারুর শরীর খায় না, খায় আত্মা। ইমানুলের কথা শুনে বসন্ত চমকে উঠল। আত্মা? একবার কোথায় যেন এমন একটা কথা শুনেছিল। এই দুনিয়াতে এমন এক ধরনের অশরীরী আছে যারা মানুষের শরীর স্পর্শ করলে আত্মা বেঁচে থাকতে পারে না। ইমানুলের কথা শুনে বসন্তর মনে পড়ে গেল অপূর্বর দেওয়া সেই লিস্টটা। সেই লিস্টের প্রতিটা মানুষ 1 বছরের মধ্যে মারা গিয়েছিল। ইমানুল তখন হাসতে হাসতে ওই জায়গাটার চারপাশে ঘুরছে আর বলছে, ও আমায় বেছে নিয়েছে এই কাজের জন্য। প্রতি বছর একটা করে আত্মা পেলেই ও খুশি। কিন্তু সেই বছর 2টো পাবে। আপনাদের একটা মিথ্যে কথা আমি বলেছি, অথচ আপনারা ধরতে পারেননি। বসন্ত পেছনের দিকে ঘুরেছিল।
তখন সেই কালো থকথকে জিনিসটা তার দুটো পায়ে উঠতে শুরু করেছে সে খেয়াল করেনি। যখন খেয়াল করলো তখন একটা হ্যাঁচকা টান মারায় তার হাত থেকে টর্চটা পড়ে গেছে। বসন্ত চিৎকার করে উঠল, কিন্তু কিচ্ছু করতে পারল না। দুটো হাতে মাটি আঁকড়ে ধরার চেষ্টা করে বিফল হলো। চারপাশে মাটির শক্ত কালো সেই জিনিসটা তার পা জড়িয়ে ধরে তাকে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে চলে গেল সেই গাছের মতো জায়গাটায়। তারপর তার শরীরটাও অপূর্বর মতো গাছের সঙ্গে পাতায় জড়িয়ে গেল। একসময় ইমানুল হ্যারিকেনটা মাটির উপর নামিয়ে রাখল। বসন্ত আর অপূর্ব দুজনেরই চোখ এখন সামান্য বন্ধ হয়ে এসেছে, যেন তাদের শরীরের বাইরে থেকে কি যেন একটা আস্তে আস্তে প্রবেশ করতে শুরু করেছে। তাদের গোটা শরীর ঠান্ডা হয়ে আসছে। এমন সময় ইমানুল উঠে দাঁড়ালো, দুটো হাত দুপাশে সরিয়ে বিড়বিড় করে কি যেন একটা বলতেই তার মুখটা হাঁ হয়ে গেল। গাছপালার ফাঁক দিয়ে চাঁদের আলোটা যেন এসে পড়ল ইমানুলের গায়ের ওপর। অপূর্ব আর বসন্ত অবাক চোখে তাকিয়ে দেখল ইমানুলের হাঁ করা মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে একটা কালো ধোঁয়ার মতো কি যেন। তারপর সেটা আস্তে আস্তে ইমানুলের মাথার ওপর জমা হতে লাগলো। একসময় ইমানুলের শরীরটা ধপ করে পড়ে গেল মাটির ওপর, যেন এই মাত্র সে মরে গেছে। আর সেই কালো ধোঁয়াটা আস্তে আস্তে তাল পাকাতে লাগলো ওদের সামনে এসে। তার মানে আমাদের মারার জন্যই এনামুল ইচ্ছে করে আমাদের এখানে এনেছে, কিন্তু আমরা কি সত্যিই এখান থেকে বাঁচতে পারবো না? কে বাঁচাবে আমাদের এখানে? আমাদের বাঁচাবার জন্য একমাত্র ইমানুল ছিল। তাছাড়া তো আর কেউ এখানে আছে বলে মনে হয় না। ইমানুলের মুখ থেকে বেরিয়ে আসা সেই কালো ধোঁয়াটা ততক্ষণে হ্যারিকেনের সামনে দলা পাকিয়ে দাঁড়ালো। ওরা দেখতে পেল বড় একটা কালো ছায়া মতো। ঠিক একটু আগে যে কালো ছায়াটাকে ওরা দেখতে পেয়েছিল, এমনই লাল রঙের একটা চোখ, মস্ত বড় বড় একটা হাঁ, সেটা আস্তে আস্তে এগিয়ে আসে ওদের দিকে। শোঁ শোঁ শব্দের সাথে কানে তালা লাগানো রিনরিনের শব্দটা বাড়তে শুরু করলো। ওরা দুজনে একসঙ্গে চিৎকার করতে লাগলো, কিন্তু চিৎকারের শব্দ কেউ শুনতে পেল না। সেই কালো ছায়াটা এগিয়ে এসে তার মুখের ভেতর থেকে লম্বা কালো রঙের একটা জিভের মতো কি বের করলো অপূর্বর ঠিক মুখের কাছে। অপূর্বর মুখটা যেন নিজে থেকে হাঁ হয়ে গেল। ওর মুখের ভেতর সেই কালো জিভটা ঢুকিয়ে দিতেই অপূর্ব একবার বলির পাঁঠার মতো থরথর করে কেঁপে উঠল। তারপরেই বসন্ত অবাক হয়ে দেখল সেই কালো জিভটা বেরিয়ে আসছে অপূর্বর মুখ থেকে। আর সেখান থেকে বেরিয়ে আসতেই যেন একটা সাদা লম্বা মানুষকে দেখা যায়, মানুষের মতো। একটা মানুষ যদি হঠাৎ করে সাদা হয়ে অদৃশ্য হয়ে যায় তাহলে যেমন একটা ভাষা রোগ মনে হবে, ঠিক তেমনই মানুষটা ঘুমিয়ে রয়েছে। বসন্ত চিৎকার করে উঠল, অপূর্ব তোর কিচ্ছু হবে না, তোর কিচ্ছু হবে না। কথাগুলো বললেও বসন্ত বুঝতে পারছিল না যা হওয়ার হয়ে গেছে। আলো ছায়াটা সেই সাদা রঙের জিনিসটাকে তার কালো মুখের ভেতর ভরে ফেলল, যেন আবার সেই দাঁতের পাটিগুলো দেখা গেল। এবার সে আস্তে আস্তে এগিয়ে গেল সামনের দিকে, বসন্তর দিকে। সেই শব্দটা ভেসে আসছে ওই গাছগুলোর মাঝের জায়গাটা থেকে, আর শোঁ শোঁ শব্দটা ভেসে আসছে। সামনেই কালো জায়গাটা থেকে ভেসে আসছে দুটো আলাদা শব্দ। ওখানে এমন কিছু একটা আছে যা ভালো নয়, যা সত্যি নয়। বসন্ত মৃত্যুর জন্য প্রস্তুত হলো। জোর করে ঠোঁট দিয়ে মুখটাকে বন্ধ করে রাখলো। আর ঠিক তখনই বুঝতে পারলো গলার কাছে কালো দুটো জিনিস তার মুখের দুপাশটা টেনে তার ঠোঁট দুটো খুলে ফেলেছে। আস্তে আস্তে সেই কালো জিভটা এগিয়ে আসতে লাগলো বসন্তর মুখের দিকে। সে পারছে না, দু চোখের সামনে তাকিয়ে স্বয়ং মৃত্যুকে দেখতে পাচ্ছে। ঠিক তখনই সেই কালো ছায়ার পেছনের দিকে বসন্তের চোখ জ্বলে যেতে বসন্তের মনে হলো কারা যেন জঙ্গলের ভেতর ঢুকছে, তাদের হাতে মশালের আলো। কিন্তু তারা নিঃশব্দে ঢুকেছে, কোনো শব্দ করছে না। বসন্তের একদম মুখের কাছাকাছি এসে পড়েছে সেই কালো লম্বা জিভটা। আরেকটু হলেই তার মুখের ভেতর ঢুকে পড়বে। এমন সময় কালো ছায়াটা কি মনে হতেই পেছনের দিকে ঘুরে তাকালো, আর সঙ্গে সঙ্গে মশালের আগুন ছুটে এলো চারিদিকে। বসন্ত অবাক হয়ে গেল, মশাল এলো কোত্থেকে? তার হাত পা দুটো বাঁধা। কালো জিনিসটা তাকে গাছের সঙ্গে শক্ত করে ধরে রাখতে, তবুও সে চিৎকার করে উঠল। কালো ছায়াটা ততক্ষণে পেছনের দিকে সরে গেছে। হঠাৎ করে সেটা ছুটে গিয়ে যেন ইমানুলের মুখের ভেতরে আবার ঢুকে পড়ল।
সঙ্গে সঙ্গে সেই শব্দটা বেড়ে উঠল, আর সামনের শোঁ শোঁ শব্দটা কমে আসতে লাগলো একটু একটু করে। ততক্ষণে অনেকগুলো মশাল পটাপট জ্বলে উঠল। তাদের এক হাতে মশাল, অন্য হাতে কালো রঙের কি যেন একটা ধরা। তাদের ঠিক মাঝখানে একজন দাঁড়িয়ে রয়েছে। তার খালি গা, গোটা শরীর উলঙ্গ, গাড়ির ধুলো কালি মাখা, মাথার চুল দাঁড়িয়ে এলোমেলোভাবে ছড়িয়ে রয়েছে। সে অদ্ভুতভাবে মুখে কিছু বিড়বিড় করে বলে চলেছে। সঙ্গে সঙ্গে হাতের হ্যারিকেনটা তুলে নিল, তারপর সেটা ছুঁড়ে দিল সামনের দিকে। তার হ্যারিকেনটার আঘাত সামলে নিল সেই উলঙ্গ লোকটা। তারপর হাতের একটা মশাল তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতে লাগলো। ইমানুল চিৎকার করে উঠল, কাউকে যেতে দেবো না এখান থেকে। খবরদার, খবরদার আমার কাছে বাধা দিবি না। অনেক করেছিস, অনেক বছর ধরে কাজ করে নিয়েছিস, আর নয়, আর পারবি না। তুই তো অনেক আগেই মারা গিয়েছিস। তোর মধ্যে যে রয়েছে সে মানুষ নয়, আমি তাকে মারতে এসছি। ইমানুলের শরীরটা হঠাৎ করে কেমন যেন কালো হয়ে গেল। লম্বা কালো তার শরীরটা একলা সামনের দিকে এগিয়ে লোকটার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়তে যাবে, ঠিক তার আগেই লোকটার হাতে সেই কালো লাঠির মতো জিনিসটা চলে এলো। সেটা ইমানুলের কালো ছায়া শরীরের গায়ে লাগতেই সেটা তীব্র চিৎকার করে ছিটকে গেল একপাশে। ততক্ষণে বাকি লোকেদের মধ্যে দুজন এসে পড়েছে। গাছের পাশে বসন্তকে দেখতে পেল। তার মধ্যে একজন ওই ভ্যানওয়ালা। সে বলে উঠল, গাছের অত ওপর থেকে নামাবো কি করে? পাশে আরেকজন লোক ছিল। সে কি যেন একটা ব্যবস্থা করলো, দড়ি দিয়ে ফাঁসের মতো তৈরি করে উপরের দিকে ছুঁড়তে লাগলো। নারকেল গাছের মতো বড় হলেও গাছের গায়ে এখানে ওখানে কাঁটার মতো করে এমন যেন ডাল বেরিয়ে রয়েছে। এখন ডালটার একটার মতো দড়িটা বিঁধে যেতেই তারা শক্ত করে ফাঁস করে দড়ি দিয়ে উঠে এলো একজন। ভাগ্যিস আমার সন্দেহ হয়েছিল, তাই আপনাদের খবরটা দিতেই এখানে আসতে চাইল। 10 বছরের মধ্যে প্রথম কোনো সাধু বাবাকে পেয়েছি। আমি ঠিক আছি, আমি ঠিক আছি। তোমরা আমার বন্ধুকে দেখো, আমার বন্ধুকে দেখো। এরপর কালো রঙের হাতের সেই লম্বা লম্বা ছবিগুলো দিয়ে ও গাছের সঙ্গে বেঁচে থাকা সেই কালো জিনিসটাকে কেটে ফেলল। তারপর আস্তে আস্তে অপূর্বকে নামিয়ে নিয়ে এলো। অপূর্ব জ্ঞান হারিয়ে ফেলেছিল অনেকক্ষণ। এদিকে সেই উলঙ্গ সাধু বাবার সঙ্গে সেই বড় কালো ছায়ার লড়াই চলতে লাগলো। গাছ পড়ে ভেঙে পড়তে লাগলো। সমস্ত লোকেরা বসন্তকে আর অপূর্বকে আড়াল করে দাঁড়ালো। ওরা মোটে 5 জন, সাধু বাবাকে নিয়ে 6 জন। একসময় সাধু বাবার হাতের সেই কালো ছুটে গেল সেই ছায়াকে লক্ষ্য করে, আর তার গায়ে এসে লাগতেই একটা শোঁ শোঁ শব্দ করে চারপাশে কালো থকথকে সেই জিনিস ছিটকে গেল। যেন মনে হলো প্রচণ্ড বিস্ফোরণে কালো ছায়াটা টুকরো টুকরো হয়ে গেছে। এতদিন পর আমি ওকে হারাতে পেরেছি। তোমরা ওই গাছগুলোয় আগুন লাগিয়ে দাও। ওই জায়গাটাই হলো ওর আসার আসল কারণ। লোকগুলো সঙ্গে করে কেরোসিন তেল নিয়ে এসেছিল। নারকেল গাছের মতো বড় বড় গাছগুলো সারা জায়গায় তেল ঢেলে দিল। তারপর আগুন জ্বালিয়ে দিল। গাছের গায়ে আগুন জ্বলতেই সেই শব্দটা আবার শোনা যেতে লাগলো। এত তীব্র শব্দ, সাধু বাবা কানে হাত দিয়ে সামনে এগিয়ে গিয়ে আগুনের সামনে দাঁড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ গোটা জায়গাটা পুড়ে না যাওয়া পর্যন্ত আমরা সেখানেই দাঁড়িয়ে রইলাম। তারপর প্রায় ভোরের দিকে সবাইকে নিয়ে ওই মোহনপুরের ডাক বাংলো এসে পৌঁছলাম। ততক্ষণে অপূর্বর জ্ঞান ফিরেছিল। সাধু বাবা কিন্তু অপূর্বর কপালের মাঝখানে হাত দিয়ে চমকে উঠলেন। কিছু বললেন না, অপূর্বর দিকে তাকিয়ে রইলেন বেশ কিছুক্ষণ। আচ্ছা, কি হয়েছিল এটা? মানে ওই গাছগুলোই বা কি, আর ওই কালো অদ্ভুত জিনিসটাই বা কি? ও হলো ছায়াভক্ষক। ছায়াভক্ষক অনেক ধরনেরই হয়। এ হলো অনেক পুরনো এক ছায়াভক্ষক। ওর ক্ষমতা অনেক বেশি। ওরা মাটির তলায় থাকে। যেখানে গাছ একসাথে পাশাপাশি হয়ে ওঠে, সেই গাছকে ওরা নিজেদের কাজে লাগায়। মনে করো লম্বা একটা কুয়ো। সেই কুয়ো দিয়ে মাটির ওপর থেকে মাটির তলায় জল পর্যন্ত যোগাযোগ করা যায়। ঠিক তেমনটাই ওরা করে ওই ফু দিয়ে। ওরা মাটির অনেক তলা থেকে উপরে উঠে আসে। এই কাজের জন্য ওরা বেছে নেয় এমন একজনকে যার মনে অনেক রাগ, খুব ঘেন্না থাকে। প্রথমে তারা ওকে নিজের বশে নেয়। তার জন্য তাকে খেয়ে ফেলতে হয়, এবং তার মধ্যে থাকে ওই ছায়াভক্ষকে রাখা। এই প্রতি বছর পূর্ণিমার দিনে এক একটা করে সেটা নিয়ে যায় ওর কাছে।
আমরা সময় মতো না এলে ও দুটো শিকার ঠিক পেয়ে যেত। তবে কথাটা বলে সাধু বাবা তাকায় অপূর্বর দিকে। আর কিছু বলে না সেখানকার লোকেরা। তখনই অপূর্ব আর বসন্তকে ডাকবাংলো ছেড়ে দেওয়ার কথা বলে ওরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়ে। বসন্ত অপূর্বদের স্টেশন পর্যন্ত পৌঁছে দিয়েছিল গ্রামের লোকেরা, তবে সাধু বাবা আসেনি। সাধু বাবা গ্রামেই ছিল। যাওয়ার আগে বসন্তর কাছে এসে বলেছিল, ওকে একটু সাবধানে রাখবি, না হলে বিপদ হতে পারে। সেদিন ওরা সেখান থেকে চলে এসেছিল, তবে সাধু বাবার সাবধানবাণীর কথা বুঝতে পারেনি। এর 7 মাস পর হঠাৎ একদিন জলে ডুবে মারা যায় অপূর্ব। অপূর্ব সাঁতার জানত, কিন্তু বাড়ির পাশে একটা পুকুরে একদিন হঠাৎ করে দিনের বেলায় কি একটা কারণে গিয়েছিল সে, আর তারপর সেখানেই ডুবে মারা যায়। কিভাবে মারা যায়, কেন মারা যায়, সে কথা কেউ জানে না। তবে মৃতদেহ দেখার পর একটা কথাই মনে হয়েছিল বসন্তর। মৃতদেহের দুটো চোখ যেন অদ্ভুতভাবে তাকিয়েছিল সামনের দিকে, আর তার গোটা শরীরে লেগেছিল সেই কালো থকথকে জেলির মতো কি একটা জিনিস। তখনই বসন্তর মনে পড়েছিল সাধু বাবার কথা, আর তার সঙ্গে সঙ্গে মনে পড়েছিল সেই ভীষণ রাতের কথা। সেই রাতে ওই কালো জিনিসটা তাদের লম্বা কালো জিভ দিয়ে অপূর্বর ভেতরে থেকে যেটা টেনে বের করেছিল সেটা অপূর্বর আত্মা। তাহলে ঠিক তখন সে অপূর্বর মধ্যে নিজের আত্মা ভরে দিয়েছিল। সাধু বাবা নিশ্চয়ই তা বুঝতে পেরেছিল, কিন্তু বসন্ত বুঝতে পারেনি। এরপর মোহনপুরের ডাকবাংলো বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু মোহনপুরের সেই জঙ্গলের কথা বসন্ত আর কাউকে বলেনি। তারপর থেকে আর সে এমন সমস্ত জায়গায় ইউটিউবের ব্লগ করার কথাটা বন্ধ করে দিয়েছিল। প্রথমে জীবন, তারপরে অন্য কিছু। এতক্ষণ আপনি শুনছিলেন মোহনপুরের ডাকবাংলো। রচনা সুরজিৎ ঘোষ। আজকের গল্প পাঠে ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল প্রদীপ্ত, সৌমদ্বীপ, আর্য এবং ঋদ্ধি। এই গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল উমা, শব্দ সংযোজনে ছিল পিয়ালি, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে শুভদীপ বন্দ্যোপাধ্যায়। কেমন লাগলো আজকের গল্পটা? যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন অবশ্যই, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনস আপনার কাছে পৌঁছয় সবার আগে। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন। নমস্কার।